মতো এত সুখী নয় তো কারো জীবন তোর স্নেহ ভালোবাসা জোড়ালে মায়ার বাঁধন জানি এ বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কারো দিলে না কেউ দিলে না সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাকে কেউ একটা চাকরি দিলে না যেখানে গেছি সবাই আমাকে বেজন্মা লারিস বলে বিদ্রুপ করে তাড়িয়ে দিয়েছে কিন্তু কিন্তু কেন আমার এই জন্মের জন্য তো আমি দায়ী নই অন্যায় যদি কেউ করে থাকে সে তো আমার মা করেছেন তাহলে কেন এই বেজন্মা শব্দটা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে কেন আমি আর পাঁচজন ভদ্র সন্তানের মতো সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কারণ তুই যে বেজন্মা সমাজের অন্ধকারে তোর যে জন্ম কি বললি আমি নোংরা পথে যার জন্ম তার তো ভদ্র সাজার শখ কেন রে শালা কি বললি আবে চুপ কর তোর মুখটাকে সারা পট্টি দিয়ে বেঁধে রাখ তোর মতো কুমারী সন্তানের মায়ের মুখ দেখো মহা পাপ ভদ্রভাবে কথা বলবে জানো আরে ভট শালা যার বাপে ঠিক নেই তারে তো র‍্যাব কে ধরবে শালা কি বললি আমি তোকে শেষবারের মতো বলছি আমার বিবেকটাকে তোরা ক্ষতবিক্ষত করে দিস রে আমার মনের মধ্যে যে ঘুমিয়ে থাকা জানোয়ারটাকে তোরা জাগিয়ে দিস রে আরে জানোয়ারটাকে জাগাতে কেন হবে রে তুই সারা নিজেই তো একটা জানোয়ার কি বললি হ্যাঁ হ্যাঁ জানোয়ারই তো জানোয়ারের যেমন জন্ম পরিচয় নেই তেমনি তোর কোনো জন্ম পরিচয় থাকে না জানোয়ারের যেমন মা একটা তেমনি বাপ মনে তুলো তেমনি তোরও শালা কুত্তার বাচ্চা बेटा আপনি আমি শেখ কিষান লাল साला पक्का 2 नंबरी माल और वही बादशाह बोले हमारा आदमी আছে মানে আমার পিছনে আপনি এদেরকে লেলিয়ে দিয়েছিলেন हाँ फिर तुम्हारा ताकत अंदाज करने के लिए क्यों क्योंकि तुम हमारे आदमी पर सिखा यहाँ नहीं इस नाटक में तुम बहुत ज्यादा एक्टिंग कर लो
इसलिए हम ही तुमको एकदम हमारा परमानेंट आदमी बनिए ले लो। আমরা ওকে গুরু বানাবো। গুরু? গুরু গুরু। এতদিন এই এলাকায় রাজত্ব করে এসেছে, আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাদের উপর মাথা তুলে দাঁড়াতে পারেনি, কিন্তু কিন্তু তুমি সেই অহংকার আমাদের আজ মাটির সাথে মিশিয়ে দিয়েছো গুরু। এই হার আমাদের লজ্জার হার নয়, এই হার আমাদের অহংকারে। তুই ঠিকই বলেছিস বুলেট, ঠিকই বলেছিস। এতদিন আমরা এই নকলি শেরকে ত্যাগ করতে আমরা মিথ্যে হুঙ্কার ছেড়েছি, এবার এই আসলি শেরকে কাছে নিয়ে সারা দুনিয়াটাকে আমরা কাঁপিয়ে দেবো। তুমি এই বাচ্চার বুলেটকে সাকলেট বলে আমরা তোমায় মাথায় করে রাখবো। মাথায় করে? जरूर वही बच्चा बुलेट तुमको गुरु बना के सिर में बसावे और हमें तुमको नौकरी देवे। বললেন আপনি আপনি আমাকে চাকরি দেবেন? सिर्फ नौकरी नहीं, रहने को घर भी देवे। থাকার ঘরও দেবেন? লাওয়ারিস বেজন্মা বলে ঘৃণা করবেন না তো? इस समाज जिसको इनकार करे एक ही चल्ला उसी को प्यार करे प्यार। আজ আমার কি আনন্দ! আর একটা চাকরির জন্য সারা দুনিয়া আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াতে হবে না, লাওয়ারিস বেজন্মা বলে শুনতে হবে না ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু শেঠজি, আমাকে আপনি কি চাকরি দেবেন বলুন, কি করতে হবে আমাকে? जो समाज तुमको कर्ण बना लो, जारोज बेजनबा बोलकर तुम्हारा दिल का खत्म कर लो, वही समाज का पर चक्कू चलाते हमें चक्कू ना। ऐसे तुम्हारा नाम कर्ण कलिर कर लो, कलिर कर लो। दापुर जुगे कर्ण को जब कोई परिचय ना दिलो, इज्जत भी ना दिलो, तो राजा दुर्योधन उसके अंगराज्य दान करिए एक नया परिचय दिलो, इज्जत भी दिलो, उसे अपना मकसद पूरा करिए लेते। ऐसा ही हम भी मेरा मकसद पूरा करिए लेते, हमें तुमको कलिर कर्ण बनाए एक नया राज्य का बादशाह बनावे। और ये राज्य अधर मेरे सिंहासने बैठ के अधर दुनिया का बादशाह बनाए, हर पल तुम हमारे साथ देवे। চাই না এই চাকরি। বিবেক আমার ক্ষত বিক্ষত হলেও মনটা আমার এখনো মরে যায়নি। আজ আমি শুনতে পাই আলোর পৃথিবীর হাতছানি। তাই সৎভাবে বেঁচে থাকার জন্য এই সভ্য সমাজের ডাস্টবিনে কোথাও আমার মাথা গোঁজার ঠাঁই আমি করে নেব। ওই ডাস্টবিন থেকে সময় তোমাকে লাথি মেরে নর্দমায় ছুঁড়ে ফেলে দেবে। তুমি নোংরা মারতে না চাইলেও তোমার গায়ে নোংরা ছিটিয়ে দেবে। আমি এখান থেকে চলে যাব দূরে, অনেক দূরে। যেখানে যাও না কেন ওই জন্মের কলঙ্ক তোমার পিছু করে বেড়াবে। তোমাকে বেজন্মা বলে বিদ্রুপ করবে। পাবে না, जिले का सहारा भी पावे ना, শেঠজি कोई साथी पावे ना, अच्छा बात भी सुनते पावे ना। যেদিকে তাকাবে দেখবে সারে লোক तुमको আঙুলিতে বলছে ও সালা করলো, সালা কলির করলো, সালা লাওয়ারিস, সালা বেজন্মা। চুপ করুন শেঠজি, আর আমি সহ্য করতে পারছি না। मत रोना मेरा भाई, हमें तुमको नया करना बढ़ावे, तुम्हारा बेइज्जती का बदला भी ले। लो ए लो चक्को, दिल भर को दोनों हाथ में भर लो ताजा खून, समाज को टुकड़ों टुकड़ों करके एक नया इतिहास बना दो। तो सारे समाज तुमको किचन करना तो भूल जाएगा, तुम्हारी नाम सुनने ही भाग जाएगा। दोनों हाथ में भर लो ताजा खून, समाज को टुकड़ों टुकड़ों करके एक नया इतिहास बना दो। लो भर लो चक्को, भर लो चक्को। তাই হোক, আজ থেকে মৃত্যু হোক এই সহজ সরল কাঞ্চার, আর সেই তার মরা মন থেকে নতুন করে জন্ম নিক এই সমাজের আতঙ্ক হিংস দানব কলির কর্ণ। এবার তো হুঁশিয়ার, শালা তুই যদি জাত পকড়ো তুমি হলাম যাব। তোকে আমি কি লেখাবো রে শালা, গপ গপ করে কি লেখাবে? এরা সংসার কথা
বরবাদ করিয়ে দিতে আমি তোরা পর কাজ করলো। আমার নয়া হাতিয়ার কলির করলো, এই করলোকে নিয়ে আমি তোরা সংসারে এবার কুরুক্ষেত্র বানাবে। কলির কুরুক্ষেত্র। যুগের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে নিজের জীবনের রক্ষা কবচটুকু দান করে সারা জগতের মাঝে অমর হয়ে আছেন। আর এই যুগের কর্ণ সমাজের শান্তি শৃঙ্খলা মানুষের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়ে সমাজের ত্রাস হয়ে চির কলঙ্কিত হয়ে থাকবে। যারা আমাকে যার বেজন মা বলে আমার সভ্য নাগরিকের অধিকারটুকু কেড়ে নিয়েছে, আলোর জগৎ থেকে ঠেলে ফেলে অন্ধকারের জগতে আশ্রয় নিতে বাধ্য করেছে, সেই সব সমাজের বুকে অত্যাচারের ডিনামাইট কাজ করে রক্তাক্ষরে লিখে দেবো এক ভয়ঙ্কর ইতিহাস। আর আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে বলবো যে কাজল বলে একটা মেয়েকে আমি, আরে দূর দূর, প্রেম করা তো কঠিন, তার চেয়েও কঠিন ওই প্রেমের কাহিনী ওই মা বাবার সামনে উচ্চারণ করা। কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবার সামনে, আরে দূর দূর, 3 জন্মেও আমি আমার ওই গুরু গম্ভীর মধু বাবার সামনে আমি কথাটা উচ্চারণ করতে পারবো না। তার চেয়ে আমি এক কাজ করি, ওই মাকে কি আমি বলে আসি। হ্যাঁ, কিন্তু কি যে বলবো, হ্যাঁ খুঁজে পেয়েছি, ওই মাকে কি আমি বলবো, মা গো আমি কাজল বলে একটি মেয়েকে ভালোবাসি মা। কে কাজল? ওই তন্ময় বাবুর বোন, ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে তুমি আমার পারমিশন নিয়েছিলে। পারমিশন? জায়গা ছাড়বি তো, নইলে কিন্তু আমি সবাইকে বলে দেব। খবরদার, একদম কাকুকে কিন্তু কোনো কথা বলবি না। বলবই তো, মা বাবা মুকুল সবাইকে ডেকে ডেকে বলবো দাদা কাজল বলে একটা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে, আর মনে মনে বলছে, আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি। কোথায় দেবো একেবারে কানটা একেবারে ছিঁড়ে। বাবা আমি তো তোমার তো নাকি, তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি তো প্রধান সাক্ষী দিয়ে তোমায় জিতিয়ে দেব। তুই প্রধান সাক্ষী? একজন মারবো বাজি। আমি কিন্তু বিপক্ষে সাক্ষী দিয়ে কেসটা একেবারে ডিসমিস করে দেবো। মেয়েটাকে আমি দেখেছি ব্রয়লার মুরগির মতো চেহারা। পূজা, আরে দিদি তুই না কি, আরে বল একটু নাদুস নুদুস চেহারা, ও চলে যাবে। নাকটা না একেবারে ভোতা। কি বললি? ভোতা নয়, বল নাকটা ড্রামের মতো। ড্রামের মতো? হ্যাঁ, আরে দাদা এই সরু না খুলে দিদি বলতো, সরু না খুলে বাঁশির মতো, আর ভোতা না খুলে ড্রামের মতো। কি চোখ দুটো না একেবারে চেহারা। এই দিদি একদম একদম খারাপ কথা একদম বলবি না। তুই একটা মেয়ে হয়ে মেয়ের নামে এত বদনাম কেন দিচ্ছিস বলতো? হ্যাঁ বল লক্ষ্মীটা না, আরে দাদা না হয় একটু আসলে কাজলকে তোরা চিনিস না রে। কাজল বড় ভালো মেয়ে, ওর মা বাবা কেউ নেই, আছেন একমাত্র দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় তখন ও বড় অসহায় হয়ে পড়ে রে। অসহায় কেন? ও তোর আর আমার মতো স্বাভাবিক ভাবে ঘুরে বেড়াতে পারে না, ও তো অন্ধ। হ্যাঁ রে হ্যাঁ, তোরা অবাক হলি তাই না? তোরা ভাবলি একটা অন্ধ মেয়েকে
দাদা কেমন করে ভালোবাসলো। সে মেয়েটা আমার এই অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্ন দিয়ে ভরিয়ে তুলেছে। অন্ধ হলেও তারই চোখে আমি দেখতে পেয়েছি সহস্র রূপালী আলো, আর সেই আলোর জ্যোৎস্না মাথায় তোদের এই আকুলতায় ওই কাজলকে কাছে পাওয়ার জন্য তোরা বকুল হয়ে উঠেছিস রে ভাই। কোনো চিন্তা নেই দাদা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু বকুল, আমি মা বাবাকে কেমন করে বলবো যে একটা অন্ধ মেয়েকে তোমরা পুত্রবধূর স্বীকৃতি দাও? আমি তোমার হয়ে মাকে বুঝিয়ে বলবো দাদা। হ্যাঁ, আর আমি আমার হবু বৌদি হয়ে মাকে এসে বলবো। কি বলবি রে মুকুল, কি বলবি? বড় আশা করে এসেছি গো কাছে, দেখে নাও ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, দেখে নাও ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, দেখে নাও। আমাদের একটা উন্নতি রাখবে না। পাগল ছেলে কোথাকার, তোদের কোনোদিন আবদার কি আমি বাকি রেখেছি? বল, কি বলবি? আমরা যে আমি দাদা দিদি বড় আশা করেছি একটা অনুরোধ ছিল আমাদের রাখো, তুমি না রাখলে আমার যদি বড় ক্ষতি হয়ে যায়। পাগল ছেলে কোথাকার, তোদের কি এতদিনে আবদার কি বাকি রেখেছি? বল, তোরা কি বলবি বল। না মানে তেমন কিছু নয়, দাদা বলছিল। দাদা আমার কিছু না মানে আমি বলছিলাম নিশ্চয় কোনো গোপন কথা, তাই তোরা আমাকে সহজে বলতে পারছিস না। মানে আমি বলতে চাইছিলাম যে আগের মতো তুমি তো আর আমাদের ভালোবাসো না মা। না, আমার যেন মনে হয় আমাদের প্রতি ভালোবাসা কে যেন চুরি করে নিয়ে গেছে। তাই যদি হয় তাহলে তুমি কেন সে আগের মতো আমাদের হাত ধরে খাইয়ে দাও না মা? কেন কেন তুমি সেই ছোট্ট বেলার মতো আমাদের মাথায় হাত বুলিয়ে সেই ঘুম পাড়ানির গানটা গাও না মা? পাগল ছেলে কোথাকার, এখন কি তোরা সেই ছোট শিশুটি আছিস? এখন তোরা আমার কাছে অনেক বড় হয়ে গেছিস। সন্তান যতই বড় হোক মা, সে মায়ের কাছে কিন্তু চিরদিনই সে শিশুটি থাকে। ঠিক বলেছিস বাবা, তোরা ঠিক বলেছিস। মায়ের কাছে সন্তান চিরকাল শিশু। আয়, তাই তো আমি নিজের হাতে আমার 3 সন্তানকে মায়ের প্রসাদ খাইয়ে দিলাম। আর গান গান না না না, দিদি যা, দিদি এদিকে 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 যা। পাগল কোথাকার। ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা আবার সোনা মনির চোখে দিয়ে যা। ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম
কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। ভাই তোমাকে বলতেই হবে আরতি, ওই গানটা শুনলে কেন তোমার চোখে জল আসে? এই গান গেয়ে আমার প্রথম সন্তানকে আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম, তাই তো এই গানটা করলেই আমার প্রথম সন্তানের কথা মনে পড়ে যায়। কেন তুমি আমাদের সবার লক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো আরতি? আমার বড় খোকাকে যে আমি কংসবতী চিড়ে আমি ফেলে এসেছিলাম, তাই তো সেই আমার মাতৃ হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর তুমি আমার এই সংসারে এসেছো, বহুবার তোমার ওই কান্নার কারণ খুঁজতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি আজও কাঁদো? কষ্ট পেয়েছো মা? মুকুল, তোমার আদর পাওয়ার লোভে আমরা বলি, এই কথাতে তুমি আঘাত পেয়েছো মা? না রে মিতুল না। তাহলে কেন তুমি কাঁদো মা? তোরা শুনবি? হ্যাঁ, আমরা সবাই শুনবো। 25 বছর ধরে তুমি কার জন্য কাঁদছো আরতি? পিতৃহীন মাতৃহীন ওই অনাথ শিশু। হ্যাঁ, আমি যখন আমার মিতুল পূজা মুকুলকে আদর করি, তখন আমার মনে হয় যার মা নেই পৃথিবীতে, তার কেউ নেই। কেউ বোধহয় আমার বড় খোকার কপালে চুমু দিয়ে বলে না, ঘুমো খোকা ঘুমো, তুই তোর মায়ের কোলে শান্তি। তুমি হাসছো যে? নির্মম সত্যটাকে ঢাকতে তুমি কত সহজেই মিথ্যে বলে গেলে আরতি। না গো না, মিথ্যে নয়। আরতি, আমি তোমার স্বামী, দীর্ঘ 25 বছর তুমি আমার সংসারে এসেছো। তোমার হৃদয়ের গোপন বেদনা ঢাকতে যতই তুমি হাসির অভিনয় করো, তোমার ওই কৃত্রিম হাসি ওই বেদনা ঢাকতে পারে না আরতি। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না না গো না, আমি শুধু অবাক হয়ে ভাবি আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে যা জানার অধিকার আমারও নেই। তুমি আর আমি তোমার কাছে কোনোদিনই জানতে চাইবো না আরতি। যেদিন তুমি তোমার গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে আমার কাছে ধরা দেবে, সেই দিন আমি তোমার সব কথা শুনবো। বাবা, রবিবারেও কি তোমাকে অফিস যেতে হবে? একদিন ওকে ছুটি নিতে ইচ্ছে করে না? পাগলি, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই মা। তবে ছুটি নেব আমি সেদিন যেদিন এই শান্তিপুরের মাটিতে আমি আসল শান্তি ফিরিয়ে আনতে পারবো। আরতি, যে কথাটা বলছিলাম, তোমার বড় ছেলে মিতুল আজকাল নাকি শুনছি ওই কাজল বেলে এক অন্ধ মেয়েকে ভালোবাসে। হ্যাঁ গো হ্যাঁ, অন্ধ মেয়েকে ভালোবাসে, কিন্তু তুমি ওকে বলে দিও আরতি, ওসব ভালোবাসা আমি পছন্দ করি না। বাবা, ওই ভালোবাসা বন্ধ করো, নয়তো মেয়েটাকে বিয়ে করে আমার মা লক্ষ্মীকে আমার বাড়িতে নিয়ে আসে। তাই বুঝে এই কথাটা তোরা আমার কাছে গোপন সহজে বলতে পারছিস না? গোপন নয় বা গোপন নয়, এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম, কিন্তু দাদা হঠাৎ ধান ভাঙতে শিবের গীত গাইতে শুরু করে। তো যাই বল, তোরা এই বিয়েতে কিন্তু আমার একটা আপত্তি আছে। জননী জন্মভূমিষ্ঠ সরকারধপি ঘষি ঘষি, আর তুমি অমত করো না মা। বাবা যখন মত দিয়েছেন, আমিও তো বলতে পারছি সত্যি। কি সত্য মা? গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে পটি বেঁধেছিলেন, আর তোকেও তেমনি আমার অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকতে হবে। কি রে দাদা, পারবি তো? যা, সব ফাজলামি করিস না তো। আরে বাবা,
আমার হবু বৌদিকে শুভ সংবাদটা তুমি দিয়ে এসো, দেখবে তোমাকে ধরে আনন্দে আত্মহারায় গাইবে। কি গাইবে? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ও তুমি যে আমার। একদম মারবো বাজে। জানিস আমি তোদের বর্দা, ইচ্ছে করলে আমি তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। দেখছিস দাদা একবারে আনন্দে আত্মহারা হয়ে চোখে সর্ষের ফুল দেখছে। সর্ষে ফুল নয়, সর্ষে ফুল নয়, বল বিয়ের ফুল। কে তোমরা? আমরা শেঠ কিষান লালের আদমি আছি। কি জন্য তোমরা এখানে? বাদশা বুলেট। কিসের বদলা? হ্যাঁ বদলা, তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক কিষানলাল আগরওয়ালের চলার পথে কাটা ছড়িয়ে দিয়েছে। তাই সেই কাটা পরিষ্কার করতে তোমাদের সংসারে আমরা একটা ছোট্ট অপারেশন অপারেশন? হ্যাঁ অপারেশন। না না এমন কিছু নয় ম্যাম স্যার, শুধু তোমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে কালির আঁচড় টেনে দেবো। আর যে কালি ঢাকতে তোমাদের বাবাকে শান্তিপুর ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। আমার দিদিকে ছেড়ে দাও বলছি। আরে হঠাৎ চলা চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। কর্ণের হাত থেকে বাঁচানোর জন্য কেউ এখানে আসবে না। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে শুধু আমরা একটা রাত আটকে রাখবো। হয়তো কাল সকালে আপনার মেয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরবে। আবার হয়তো কোনো রাস্তার ধারে আপনার মেয়ের অচৈতন্য দেহটা পড়ে থাকতে দেবে। আর না হলে আপনার স্বামীকে বলবেন কাল গঙ্গার ধার থেকে খুঁজে নিয়ে আসবে আপনাদের একমাত্র মেয়ের ধর্ষিতা মৃত দেহ। ওরা যে পূজাকে উঠিয়ে নিয়ে গেলে, বাবা যা, বাবা যা, তাড়াতাড়ি যা। তোর বাবাকে কি খবর দে, নইলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বাবা যা, তুই তাড়াতাড়ি যা, বাবা তুই তাড়াতাড়ি যা। আমার দিদিকে আমি সন্ধান করে আসবোই আসবো। দিদি ওগো ঠাকুর, তুমি আমার শান্তি সংসারে কি অশান্তির ঝড় তুললে ঠাকুর। তোমার কাছে অনুরোধ করছি, বলছি ঠাকুর তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার মেয়েকে ফিরিয়ে দাও। কাঞ্চা, কাঞ্চা বেটা, তুই
কোথায় গেলি রে বেটা? একটিবার কি তোর এই বুড়ো বাবার কথা মনে পড়লো না? ওরে আমি তোকে জন্ম দেইনি, আমার মহিলা তোকে পেটে ধরেনি, বেটার মতো কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ওরে আমার ময়না যে তার বুকের দুধ খাইয়ে তোকে ছোট্ট থেকে বড় করে তুলেছিল, ওরে তুই না গেলে আমি যে যেতাম না, তুই না কবল আমার যে ঘুম আসতো না রে বেটা। বল বল বেটা, আমার ময়না কি তোর মা হতে পারে না? আমি কি তোর বাবা হতে পারে? আবার তুমি কেন কাঁদছো বাবা? সে তো আমাদের কেউ নয়, তবে কেন কেন আমরা তার জন্য কাঁদবো বাবা? একদম কাঁদবে না বাবা, তুমি তুমি একদম কাঁদবে না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগে? সে না হয় আমার কেউ নয়, তোর কে? তার জন্য কেন কেন তুই চোখের জল ফেলছিস? তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে বাবা। সে কি মানুষ? তার মনে কি দয়া মায়া বলে কোনো কিছু আছে? তা যদি থাকতো বাবা, তাহলে আমাদের এইভাবে ফাঁকি দিয়ে সে কখনো চলে যেতে পারতো না বাবা। পালাবে তোরে বেটি, সে যে কোকিলের ছানা, এই কাকের বাসায় বড় হলেও কাকটি তার কোনদিন আপন হতে পারে 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 না। অথচ এই বুড়ো কাকটা দিনের বড় দিন তার স্নাতর হৃদয়ের মাঝে আটকে রেখে এটাকে চির করে বড় করে তুলেছে নিজে হাতে তাকে পেটে পড়ে খাইয়েছে। সেই কথাগুলো কি সেই কোকিলের ছানাটা একবারও মনে পড়বে না রে বেটি? এটাই তো নিয়ম বাবা। কোকিলের ছানা কাকের বাসায় মানুষ হলে ওই কাকের ভালোবাসা কখনো মনে রাখে না বাবা, কখনো রাখে না। কিন্তু আমি কেমন করে ভুলবো রে বেটি? আমি কেমন করে তাকে ভুলবো? ফুলের মাঝে আমি যে শয়নে স্বপনে কাঞ্চা বেড়ারা ছায়া দেখে চমকে উঠে, তাই তো আমি খেতে বসলে বারবার তার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো আমি খেতে পারি না, খাওয়া বন্ধ করে আমি উঠে আসি রে বেটি। বাবা তুই দেখিনিস বেটি, তুই দেখিনিস? আর আমি কাকবুড়া যে আমার কথা ভাবে না, তার জন্য আমি কেন ভাববো, কেন বিজেপি কাঁদবো না? আর আমি কাকবুড়া তার জন্য আর এক ফোটাও আমি চোখে ফেলবো না। বাবা তুমি খেতে চলো বাবা, আমি তোমাকে খাবারে বেড়ে দিই। এসো বাবা। বেশ তাই চল মা। ওরে আমার কথা যে মনে রাখি না, তার কথা আর আমি বাপুরা রে মা। চল মা চল, আমাকে আমি পেটে ভরে খাবো। বংশী গুঁড়ো
আবার কি সর্বনাশ করতে ছুটে এসেছিস? এত বড় সর্বনাশ করেও তোর আশা মেটেনি। যে অন্যায় করছি বংশী খুড়ো, তার খুনের ক্ষমা হয় না বংশী খুড়ো। তুমি আমাকে গলা থেকে শেষ করে দাও বংশী খুড়ো, আমাকে তুমি শেষ করে দাও। তাই দেবো রে আমি ঝিমলি, তাই দেবো। গলায় দড়ি দিয়ে আমি আমার আত্মহত্যা জীবনটাকে জুড়াবো, তারপর আমাকে একটা ভালো কাজ করতে দে। হ্যাঁ, ভালো কাজ। তোদের কাছ থেকে কাঞ্চাকে আমি দূরে সরিয়ে দিয়ে আমি যে একটা দিনও শান্তি পাইনি, 3 দিন বেলার মধ্যে আমি যে এক বেলাও পেট ভরে খেতে পারি না। আমি কাঞ্চাকে সারা শহর আমি দণ্ড দণ্ড করে খুঁজেছি। আমার কাঞ্চা বেরো দেখা পেয়েছিস লোখাই? হ্যাঁ পেয়েছি বংশী খুড়ো, আমি দেখা পেয়েছি। ফিরে আমার কাঁচা বেটা দেখা পেয়েছিস? বল বল লোকাই বল, সে কেমন আছে? আমার কথা বলতে এমন করে আসবে বংশী খুড়ো, কাঞ্চার যে বড় বিপদ, সে মনের দুঃখে একটা গাড়ির সামনে আত্মহত্যা করতে ঝাঁপিয়ে পড়েছে। ভাগ্যের জোরে কাঞ্চা বেঁচে গেছে বংশী খুড়ো। আমার কাঁচা বেটা কেমন আছে রে লোকাই? কেমন আছে? সে ভালো আছে তো? না বংশী খুড়ো, না, সে ভালো নেই বংশী খুড়ো, ভালো নেই। যেমনি আমি সেখানে যে গাড়ির মালিক ওই কাঞ্চাকে দিয়ে নার্সিং হোমে ভর্তি করেছে, তার অক্সিজেন চলছে। চল যেমনি চল, তুই আমার চল, কাঞ্চাকে তুই দেখে আসবি, চল। আমার কাঁচা বেটা, আমার কাঁচা বেটা। আমি আমার দাদার কাছে যাব। না না, আমি যাবো, আমি যাবো, আমি আমার কাঞ্চা বেটার কাছে যাবো। ও তাকে আমি সেবা দিয়ে আমি সুস্থ করে তুলবো। তুই আমাকে নিয়ে চল লোকাই, তুই আমাকে নিয়ে চল। না না বংশী খুড়ো, না, সে তো কখনো বাবা বলে ডাকে না। দেখ দেখ জিমলি, দেখ আমি যে তাকে ওই কাঞ্চাকে রক্ত দিয়েছি। তুই দেখ জিমলি, দেখ, তুই আমার সাথে চল জিমলি, ওই কাঞ্চাকে তুই দেখতে চল জিমলি, চল। বাবা বাবা তুমি কোনো চিন্তা করো না, বাবা তুমি কোনো চিন্তা করো না। আমি আমার দাদাকে সুস্থ করে আবার আবার আমি তোমার কাছে ফিরিয়ে আনবো বাবা। আমি আমার দাদাকে সুস্থ করে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো বাবা। আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, আমি তোমার। তাই যা, তাই যা রে বেটি, তাই যা। আমার কাঞ্চা বেটাকে সুস্থ করে তুই ফিরিয়ে নিয়ে আয়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ঈশ্বর আমার প্রাণের বিনিময়ে আমার কাঞ্চা বেটাকে ফিরিয়ে দাও। কেউ নেই শুনে, যদি ঝুট মুট চাও তাহলে এই বাচ্চার বুকে ধরা দাও। না না না, তোমাদের মতো নরপশুর হাতে আমি আমার জীবন যৌবন কিছুতেই বিলিয়ে দিতে পারবো না। যাবি কোথায়? বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই নোংরা হাসি। তোমরা জানো না কে আমি, কে আমার পরিচয়। আমার বাবা যদি এই সংবাদ পায় তাহলে রাস্তার কুকুরের মতো তোমাদের গুলি করে মারবে। তারপরে লাশটা তো নৌকোয় ছিঁড়ে ফেলে দেবো। তোদের নাচ তো করে ভাগাড়ে চলে যাবে রে বাচ্চা বলে। বলির করলো তুমি যে সেম সাইড
সব সালা কিষান লালের বাচ্চারা। যদি ভালো চাস তো ভাগ এখান থেকে, ভাগ বলছে। আচ্ছা, তবে কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না গুরু। এই ছোট ভুলটার জন্য সারা জিন্দগিটা সারা বরবাদ হয়ে যাবে। কথাটা মনে রাখিস। আরে যাবে সাহায্য, তোদের মতো জ্ঞান দাসদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ঠিক বলেছেন, যেভাবে নিজের জীবন বিপন্ন করে এই পূজার মান সম্মান আমি রক্ষা করেছেন। কিন্তু কেন করলাম বলুন তো? কেন? কারণ ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি তোমার জীবন যৌবন একা উপভোগ করবো। না, সরে যান, সরে যান আমার সামনে থেকে, নইলে কিন্তু আমি চিৎকার করবো। ওগো, কে কোথায় আছো? আমাকে আরো জোরে চিৎকার করো। এই যুগের দরদি মহৎ হৃদয়বান ব্যক্তিরা তাদের স্বার্থের বিছানায় চুপ করে ঘুমোচ্ছে। তোমার আওয়াজ আজ আর তাদের কানে বাজবে না। না না, আমার সর্বনাশ করো না, আমাকে মুক্তি দাও। না, তোমরা উঁচু তলার মানুষেরা আমাদের মতো নিচু তলার মানুষদের মানুষ বলে জ্ঞান করো না। তোমাদের মতো বিত্তমান মানুষদের জন্য আজ আমরা সমাজ থেকে ছিটকে পড়া এক অবাঞ্ছিত জীব। তোমাদের মতো সভ্য মানুষদের জন্য আজকের এই কলির কর্ণের জন্ম। কলির কর্ণ? হ্যাঁ, কলির কর্ণ। সেদিন এই কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদ করেছিল, কিন্তু দিন বদলেছে। তাই আজকের এই কলির কর্ণ তার সততার মহত্বকে অধর্মের হাড়ি কাটে বলি দিয়ে দুঃশাসনের মতো ঝাঁপিয়ে পড়বে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে। কলির এই কর্ণে এমন করে হিংস্র খেলা তুমি মেতে উঠো না। মেম সাহেব, সে যুগের কর্ণের সাথে এই যুগের কর্ণের কোনো মিল খুঁজতে যাবে না মেম সাহেব। প্রতি পদে পদে এক পাত করে ধর্মের ক্ষয় হচ্ছে, তেমনি বাড়ছে এক পাত করে পাবে। আর সেই পাপের বলে বলিয়ানে কলির কর্ণ এই সমাজটাকে টেনে নিয়ে যাবে পাপের পঙ্কিল আবর্তে। আর তোমার যৌবন বলে দিয়ে সেই শুরু করবে তার অধঃপতনের জয় যাত্রা। ওরে জানোয়ার, যে নারীত্ব নিয়ে তুই ছিলমিনি খেয়েছিস, তুই কি জানিস না সেই নারীত্বের মাঝে এক লুকিয়ে আছে মাতৃত্ব। মাতৃ গর্ভে কি তুই জন্মাসনি, মাতৃ সুধা কি তুই পান করিসনি শয়তান? কি বললে? মাতৃ গর্ভে তুই জন্মাসনি, মাতৃ সুধা তুই পান করিসনি শয়তান। চুপ করো, চুপ করো মেম সাহেব, চুপ করো। জন্ম আমার চিরকলঙ্কিত, মাতৃসুধা আমার কাছে দুর্লভ স্বপ্ন, আর মা শব্দটা আমার কাছে মায়া মরিচিকা। আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি, ছিন্নমূল শেওলার মতো নদীর স্রোতে ভেসে এসেছি, আগ্নেয়গিরির মতো মাটি ফুঁড়ে বেরিয়েছি। তাই তাই স্নেহ, মায়া, মমতা সব আমার কাছে মিথ্যা, মিথ্যা। কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারাবে, তবু কোন নারীর চোখে খুন করে আর কোন নারীর চোখে সে জল ছড়াবে না। চলে যাও, চলে যাও মেম সাহেব, তুমি বাড়ি ফিরে যাও। জানি রে মা, জানি। দু চারটা খুচরো বস্তান আজকালকার নিজেদের নবাব বাদশা ভাবতে শুরু করেছে, কিন্তু ওরা জানে না আর ওদের সীমাহীন স্পর্ধায় ডেকে এনেছে ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবেলায়। তোদের এই স্যারকে তোরা চিনিস না রে শয়তান, তাই তো মূর্খের মতো ছুটে এসেছে সাক্ষাৎ মৃত্যুর দিকে। ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর যে কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? হ্যাঁ বাবা, ওই লোকটাই আমাকে ওদের কাছ থেকে উদ্ধার করেছে।
যে বললি রে মা, ছি 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 ছি, কি ভুল আমি করলাম! না জেনে শুনে একটা নিরপরাধ যুবককে তুমি আমায় ক্ষমা করো বাবা। মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আসলে কিষণলাল বলে কেউ সাধু ভ্যাকসিন পাল্লায় পড়ে তাদের ব্যবসায় যাতে বাধা দিতে গিয়ে আমার বউ ছেলেকে তারা আমার বাসায় অ্যাটাক করে, আর তাদের দেখতে গিয়ে আমি হাসপাতালে ছুটে গিয়ে শুনি যে আমার একমাত্র মেয়েকে তারা কিডন্যাপ করেছে। আর সেই সংবাদ শুনে আমি বড় দিশেহারা পড়েছিলাম বাবা। আমাকে তুমি ভুল বোঝো না বাবা। আরে মা, তুই ভাবিস রে সেই লম্পটের দল যেখানেই লুকিয়ে থাক, আমি তাদের খুঁজে বের করবই। আমাকে আমাকে তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা? চমৎকার মেম সাহেব, চমৎকার। অভাগা কর্ণের সীমাহীন অপরাধের কি নির্মম প্রতিশোধ তুমি নিলে। ক্ষমা করে আমার মুখে জমা করে গেলে এক মুখ ঘেয়ার ক্ষত। তোমার অন্তরে আমি যে ক্ষতের সৃষ্টি করে গেলাম তার নিরাময় করতে আবার আমি আসবো কর্ণ, আবার আমি আসবো। এসো না মেম সাহেব, এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার পবিত্র দেহ মন সব কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে মেম সাহেব, কলঙ্কিত হয়ে যাবে। আরে গুরু, তোমার চোখে জল। আগুন জ্বালাও গুরু, আর ওই আগুনে পুড়ে ছাই করে দাও ওই ডিএসপির সাজানো সংসার। কর্ণ তার প্রথম যুদ্ধে হেরে গেছে রে বুলেট। ক্ষমার অস্ত্র দিয়ে ওরা আমার বিবেকটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। তাই কর্ণ আর কোনোদিন হিংসার অস্ত্র ধরবে না। আরে বলো কি গুরু, শের সাজবে অথচ স্বীকার করবে না, তা কি বললে হয়? আচ্ছা, ওই ছুকরি বোধহয় তোমার দিল জখম করে পালিয়ে গেছে না বুলেট? আরে ছাড়ো গুরু, ছাড়ো। প্রথম এরকম একটু আধটু হবে, তারপর থেকে দেখবে না তোমার ওই সাদা দিলটা একটু একটু করে কালো হয়ে ঠিক পাথর বনে গেছে। চলো গুরু, আমরা আবার ওই মাঝপথ থেকে ওই ছুকরিকে তুলে নিয়ে আসবো। তারপর সেই ছুকরিকে তুমি পুজো করে প্রসাদ বানাবে। না বুলেট, না। ওই নোংরা কাজ আর আমি কোনোদিন করবো না। নোংরা কাজ?